ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, প্রভাষক ইতিহাস, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষার্থীদের আবারও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছ, যে মনোবাসনা, তোমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে আমরা সতীর্থ হব, সেই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাসের শিক্ষার্থীবৃন্দর আমি কিছু যেহেতু তথ্য দিয়ে রাখছি, আমি তোমাদের পড়াবো ইতিহাস দ্বিতীয় পত্র। তো ইতিহাস দ্বিতীয় পত্রে মোট 9টি অধ্যায় রয়েছে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, আমি তোমাদের আবারও বলছি, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। আর বার্ষিক পরীক্ষার জন্য, ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য 1 থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। আমি আবারও বলছি, 1, 2, 3, 4 ও 5, মোট এই 5টি অধ্যায় পড়লেই হবে। এবং তোমরা পাঠ্য বই হিসেবে আমি কতগুলো বইয়ের নাম বলছি, সেগুলো তোমরা ফলো করতে পারো। ইতিহাস দ্বিতীয় পত্রের জন্য তোমরা অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন পাটোয়ারি, অধ্যাপক জে.এম. বেলাল হোসেন সরকার, মোহাম্মদ রমজান আলী আকন্দ, এই 3 জন শিক্ষক মিলিয়ে একটি হাসান বুক হাউস এর পক্ষ থেকে একটি বই ছাপা আছে, একটি বই আছে, এটা তোমরা ফলো করতে পারো। এরপর সাব্বির আহমেদ স্যারের বইটা তোমরা দেখতে পারো। এই বইগুলো তোমাদের সহায়ক হিসেবে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানিয়ে রাখি যে বর্তমানে ইতিহাসের কোর্সটিতে যে সমস্ত বিষয় সন্নিবেশিত রয়েছে, এগুলো তোমাদের ব্যক্তিগত জীবনে, পরবর্তী জীবনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তথা বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসের যে বিষয়গুলো পড়ানো হয় বা যে বিষয়গুলো এখানে অধিভুক্ত রয়েছে, সেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আমি প্রথম ক্লাসেই বলবো যে এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত যত্ন সহকারে পাঠ করার চেষ্টা করবে। কারণ হলো এই বিষয়গুলো পরবর্তীতে হয়তোবা একটু বৃহৎ পরিসরে তোমাদের সামনের দিনগুলোতে অত্যন্ত কাজে লাগবে। বিসিএস থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দেখি যে প্রতি বছরই কমপক্ষে 5 থেকে 7টি প্রশ্ন বা তারও অধিক প্রশ্ন কমন পড়ে থাকে এই কোর্সটি ভালো করে পড়ার কারণে। সুতরাং আমি তোমাদের বলবো যে এই কোর্সটি অত্যন্ত দক্ষতার সাথে, এই বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সাথে তোমরা দেখবে, তাহলে তোমাদেরই অত্যন্ত কাজে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আবারও জানিয়ে রাখছি যে আজকে আমি তোমাদের সাথে পরিচিতি পর্বের সাথে সাথে যে বিষয়টা নিয়ে আমি আজকে হাজির হয়েছি, ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে শিল্প বিপ্লব। তো সেই শিল্প বিপ্লব নিয়ে আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এগুলো থেকে তোমরা উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ শেষে যা জানবো, শিল্প বিপ্লব সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং শিল্প বিপ্লবের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শিল্প বিপ্লব সম্পর্কে অনেক কিছুই হয়তো জানো। তো আজকে একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন বিষয় নিয়ে আমি ভিন্ন স্টাইলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা জানো যে 18 শতকের শেষার্ধে শিল্পোৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, সাধারণভাবে তাই শিল্প বিপ্লব নামে পরিচিত। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরেমি ব্লাঙ্কি, তবে এটি সবিশেষ পরিচিতি লাভ করে 1881 সালে
ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড জে টয়েনবির কর্তৃক অক্সফোর্ডে প্রদত্ত লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস অব দ্য 18th সেঞ্চুরি ইন ইংল্যান্ড শীর্ষক বক্তৃতামালার মাধ্যমে। শিল্প বিপ্লব ইংল্যান্ড তথা পাশ্চাত্য জগতের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে ইংল্যান্ড বিশ্বের প্রথম শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশটির সমৃদ্ধির ভিত্তি রচিত হয়। সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিল্প বিপ্লব এই প্রত্যয়টিকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। শিল্প বিপ্লব প্রত্যয়টিতে দুটো শব্দ রয়েছে, একটি হচ্ছে শিল্প ও বিপ্লব। তো আমরা বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য একটু আমরা ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে পারি। যেহেতু এখানে দুটো প্রত্যয় রয়েছে, আমরা প্রথমে এই প্রত্যয়টি নিয়ে, বিশেষ করে আমরা শিল্প এই প্রত্যয়টি নিয়ে একটু ব্যাখ্যা করব। শিল্প বলতে আমরা আসলে কি বুঝি? আসলে শিল্প বা আর্টস এটি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তো আজকে যেহেতু একটি শিল্প বিপ্লব নিয়ে আমরা কথা বলছি, তো এই শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন, সেই রেভলিউশনের আঙ্গিকে আমরা বলতে পারি শিল্প হচ্ছে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যের রূপান্তরের প্রক্রিয়াকে শিল্প বলা হয়। তোমরা বুঝতেই পারছো যে এই শিল্পটা হচ্ছে কলকারখানা ভিত্তিক উৎপাদনের সাথে জড়িত যে শিল্প। তো এখন চলো আমি তোমাদের বিপ্লব নিয়ে শেয়ার করছি। তো বিপ্লব বলতে বা রেভলিউশন বলতে আমরা বুঝি যে অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যখন রাতারাতি আমূল পরিবর্তন ঘটে তখন আমরা বলি একে বিপ্লব বলি। বিপ্লব বা রেভলিউশন এমন একটি পরিবর্তন বা চেঞ্জ, যেটাকে আমরা ম্যাসিভ চেঞ্জ বলি, যে চেঞ্জ বা পরিবর্তন সমাজের প্রত্যেকটি মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বুঝতেই পারছো যে আমরা দুটো প্রত্যয়কে পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করেছি। এখন আমরা এই দুটো প্রত্যয়কে যদি এক শব্দের মধ্যে নিয়ে এসে এটাকে ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়, চলো আমরা একটু দেখি যে শিল্প বিপ্লব বলতে আমরা আসলে কি বুঝি। ঐতিহাসিক ও অর্থনীতিবিদগণ শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন মত প্রকাশ করেছেন। এসব মতকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একদল ঐতিহাসিক শিল্প বিপ্লবকে এমনভাবে সংজ্ঞায়িত করেছেন যাতে 18 শতকের শেষ ভাগে ইংল্যান্ডের কৃষি, শিল্প, খনিজ সম্পদ আহরণ, যাতায়াত ব্যবস্থার ও প্রযুক্তির ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল সামগ্রিকভাবে তা বোঝানোর যায়। অর্থাৎ শিল্প বিপ্লব শব্দটি তারা ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। অপর একটি দল রয়েছেন যে দলের মতে যে সময় শুধু শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, শিল্প বিপ্লব শব্দটি দ্বারা শুধু তাকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এ দল শব্দটিকে সীমিত অর্থে ব্যবহার করেছেন। আবার কোন কোন ঐতিহাসিক মধ্যপন্থা অবলম্বন করেছেন। তারা শিল্প বিপ্লব শব্দটি দ্বারা কৃষি ব্যতীত অন্য ক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হয়েছিল সেগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। ফিলিস ডিন এ দলের অন্যতম একজন ঐতিহাসিক। তার মতে ইংল্যান্ডের অর্থনীতিতে নিম্নলিখিত পরিবর্তনগুলোকে শিল্প বিপ্লব বোঝায়। কুটির শিল্পের পরিবর্তে যন্ত্রচালিত পুঁজিবাদী শিল্পের বিকাশ, অর্থাৎ পুঁজিপতি শ্রেণীর মূলধন দ্বারা কলকারখানা স্থাপন করে এতে শিল্প পণ্য উৎপাদনের ব্যবস্থা, উৎপাদনের কাজে নতুন যন্ত্রপাতির ব্যবহার, যন্ত্র চালানোর জন্য বাষ্পের ব্যবহার, কারখানার পণ্য উৎপাদনের জন্য শ্রমিক নিয়োগ, উৎপাদিত পণ্য বাজারজাত করে মুনাফা অর্জন, মূলধন যোগানের জন্য ব্যাংক প্রভৃতি অর্থনৈতিক সংস্থার উদ্ভব। সংক্ষেপে বলতে গেলে শিল্প বিপ্লব বলতে বোঝায় পুঁজিপতি কর্তৃক কারখানা স্থাপন এবং এতে শ্রমিক ও বাষ্পচালিত যন্ত্রের সাহায্যে ব্যাপক হারে শিল্প উৎপাদন প্রক্রিয়াকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এক কথায় যদি বলতে চাই যে শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের
অতিরিক্ত উৎপাদন অতি বিপ্লব, যা শিল্প উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। পরবর্তীকালে ইউরোপ ও পশ্চিমা জগতের অনেকগুলো রাষ্ট্র শিল্পোন্নত হয়, যদিও এই অগ্রগতি বৈপ্লবিক আকার ধারণ করেনি। শিল্প বিপ্লবের বিষয়টি খুব বিতর্কিত বটে, কেননা শিল্প বিপ্লবের সংজ্ঞা, এই বিপ্লব কখন শুরু হয়, কখন চূড়ান্ত পরিণতি লাভ করে, বিপ্লব শব্দটি যথার্থই প্রযোজ্য কি না, এর ফলে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর ভাগে কি ঘটেছিল, ফ্রান্সের পরিবর্তে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাত হয় কেন প্রভৃতি প্রশ্নে ঐতিহাসিক, অর্থনীতিবিদ ও সমাজতত্ত্ববিদদের মধ্যে বিরাট মতপার্থক্য রয়েছে। এই বিপ্লবের ফলে ইংল্যান্ড বিশ্বের প্রধান শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশটির সমৃদ্ধির ভিত্তি রচিত হয়। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব বিশ্বের নানা দেশের উপর প্রভাব বিস্তার করে। শিল্প বিপ্লবের বিষয়টি নানা দিক থেকেও আলোচিত হয়েছে। এই বিপ্লবের ফলে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর ভাগ্যে কি ঘটেছিল, কেন ফ্রান্সের পরিবর্তে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাত হয় প্রভৃতি নিয়ে মতপার্থক্য রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা পৃথিবীর প্রথম যে দেশে তথা ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল, সেই শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে যে মূল পটভূমি, যে মূল কারণ, সেগুলো নিয়ে এখন একটি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। 18 শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাত হয়। এ সময়ে ইংল্যান্ডের রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা কেমন ছিল তা জানার প্রয়োজন রয়েছে। এতে প্রমাণিত হয় একটি স্থবির বা অনগ্রসর সমাজে শিল্প বিপ্লব হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘকাল থেকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর প্রস্তুতি চলছিল। এক্ষেত্রে বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পটভূমি বেশ গুরুত্বের সঙ্গে অধ্যয়ন করতে হবে। এর পাশাপাশি কি কারণে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল সেগুলোর আদ্যপান্ত অধ্যয়ন করতে হবে আমাদের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে চলে আসি শিল্প বিপ্লবের রাজনৈতিক পটভূমি নিয়ে। 1485 সালে টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা সপ্তম হেনরি ইংল্যান্ডের সিংহাসনে বসেন। এভাবে টিউডর রাজবংশের যে শাসন শুরু হয় তা স্থায়ী হয়েছিল 1603 সাল পর্যন্ত। টিউডর রাজবংশের শাসন থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে, এজন্য যে এখান থেকে ইংল্যান্ডের আধুনিক যুগের সূত্রপাত হয় বলে ঐতিহাসিকদের ধারণা। টিউডর শাসনকালের অন্যতম বৈশিষ্ট্য হল যে এই সময়ে দেশে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। টিউডর রাজাগণ অত্যাচারী সামন্ত প্রভুদের দমন, নতুন নতুন কার্যকরী সংগঠন ও বিশেষ ক্ষমতা সম্পন্ন বিচারালয় প্রতিষ্ঠা, শাসন বিভাগের গুরুত্বপূর্ণ পদে অনুগত এবং বিশ্বস্ত লোক নিয়োগ, স্থানীয় শাসন ব্যাপারে অধিকতর কর্তৃত্ব আরোপ এবং সর্বোপরি পার্লামেন্টের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তাদের এই শক্তিশালী শাসন প্রজা নিপীড়ন বা জনমতের বিরুদ্ধাচরণ করে প্রতিষ্ঠিত হয়নি। শক্তিশালী শাসন গড়ে উঠেছিল সমগ্র জাতির সমর্থনের উপর ভিত্তি করে, অর্থাৎ টিউডরদের শক্তিশালী শাসনের পেছনে জনসমর্থন ছিল। শক্তিশালী রাজতন্ত্র টিউডর রাজত্বকালে শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়নি, ইংল্যান্ডের রাজনৈতিক ও ধর্মীয় জীবনে রোমের পোপের যে কর্তৃত্ব সেটি বিলোপ হয়। অষ্টম হেনরির শাসনকাল থেকে পরবর্তী রাজাদের ইংল্যান্ডের গির্জা ও রাষ্ট্র উভয়ের প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়। এভাবে ইংল্যান্ড বৈদেশিক প্রভাব থেকে মুক্ত একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু এর ফলে অভ্যন্তরীণ ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়, কেননা সংস্কার আন্দোলনের মাধ্যমে ইংল্যান্ডে যে অ্যাংলিকান চার্চ প্রতিষ্ঠিত হয় তা একদিকে চরমপন্থী প্রোটেস্ট্যান্ট বা পিউরিটান, বা অপরদিকে ক্যাথলিকদের নিকট গ্রহণযোগ্য হয়নি। অর্থাৎ অ্যাংলিকান চার্চের প্রধান রাজাকে ক্যাথলিক ও পিউরিটানদের বিরোধিতা মোকাবিলা করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছ যে
যে পরিবেশ পরিস্থিতি তাতে একটি শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং যেটা শিল্পে বা যে কোনো দেশের উন্নয়নের জন্য পূর্বশর্ত। সার্বভৌম রাষ্ট্র টিউডর যুগের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁস। এর ফলে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। বিশেষত এলিজাবেথের রাজত্বকালে, রানী এলিজাবেথের রাজত্বকালে সাহিত্যের ক্ষেত্রে চরম উৎকর্ষের যুগ ছিল। এ যুগে ইংরেজি সাহিত্যের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক শেক্সপিয়ারের জন্ম এ যুগেই। তার অমর লেখনী চালনা করায় এ যুগে দর্শন চর্চার প্রকাশ ঘটে। বেকন ছিলেন সর্বশ্রেষ্ঠ দার্শনিক। রানী এলিজাবেথের মৃত্যুর পর ১৬০৩ সালে প্রথম জেমসের সিংহাসনে আরোহণের মাধ্যমে ইংল্যান্ডে স্টুয়ার্ট রাজবংশের শুরু হয়। রাজা এবং পার্লামেন্টের মধ্যে এই যে বিরোধ এবং শেষ পর্যন্ত জাতীয় জীবনে পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠা এই যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। স্টুয়ার্ট শাসকগণ বিশ্বাস করতেন যে তারা বিধিদত্ত ক্ষমতার বা ডিভাইন রাইট বলে রাজা, সুতরাং তাদের কার্যাবলীর জন্য তারা জনগণের কাছে নয়, একমাত্র সৃষ্টিকর্তার কাছেই দায়ী। পার্লামেন্টের রাজার এরূপ সীমাহীন ক্ষমতার দাবি মানতে সম্মত ছিল না। পার্লামেন্ট মনে করত যে রাজ ক্ষমতা ব্যক্তিগত বা দৈব অধিকার ক্ষমতার ভিত্তি বা মূল উৎস সম্পর্কে রাজা ও পার্লামেন্টের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ বিপরীত। অতএব স্টুয়ার্ট শাসন আমলের শুরু থেকে রাজা এবং পার্লামেন্টের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের সূত্রপাত হয়। ঐশ্বরিক রাজাধিকারের বিশ্বাস। ১৬১৯ থেকে ৪০ সাল পর্যন্ত প্রথম চার্লসের ব্যক্তিগত শাসন, দীর্ঘ পার্লামেন্টের অধিবেশন, ৭ বছর বা সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ, প্রথম চার্লসের মৃত্যুদণ্ড, রাজতন্ত্র ও লর্ড সভার উচ্ছেদ এবং অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা, ১৬৬০ সালে দ্বিতীয় চার্লসের সিংহাসনে আরোহণের মাধ্যমে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত রাজতন্ত্রের সঙ্গে আবার বিরোধ হয়। শেষ পর্যন্ত ১৬২৮ সালে গৌরবময় যে বিপ্লব, ইংল্যান্ডে সেই বিপ্লবের অবসান হয়। আর পার্লামেন্টের শর্তাধীনে উইলিয়াম এবং মেরিকে সিংহাসনে দান করে, ফলে স্টুয়ার্ট ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে রাজবংশের অবসান এবং জাতীয় জীবনে পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। বিপ্লব পরবর্তী বিল অফ রাইটস, মিউটিনিটি অ্যাক্ট, ট্রিনিয়াল অ্যাক্ট প্রভৃতি আইন পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতাকে আইনগতভাবে প্রতিষ্ঠিত করে এবং ইংল্যান্ডের যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র তার ভিত্তি স্থাপিত হয়। এরূপ টলারেশন অ্যাক্টের মাধ্যমে ধর্মীয় সহনশীলতার নীতি স্বীকৃতি লাভ করে। ইংল্যান্ড ও ওয়েলসের একত্রীকরণ। ১৫৩৬ সালে ওয়েলস ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। অতঃপর এলিজাবেথের রাজত্বকালের শেষের দিকে আয়ারল্যান্ডের বিজয় সমাপ্ত হয় এবং ১৬০৩ সালে স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করার ফলে ইংল্যান্ড ও স্কটল্যান্ড একই রাজার শাসনাধীনে আসে। শেষ পর্যন্ত ১৭০৭ সালে অ্যাক্ট অব ইউনিয়নের মাধ্যমে দুটো দেশকে একই পার্লামেন্টের শাসনাধীন বলে ঘোষণা করা হয়। এই আইনের আরও স্থির হয় যে এখন থেকে দেশ দুটো গ্রেট ব্রিটেন নামে পরিচিত হবে। স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডের রেনেসাঁসের দ্বিতীয় পর্বের সূত্রপাত হয়। বৈজ্ঞানিক কারণ। শিল্প বিপ্লব পূর্ব ইংল্যান্ডের বিজ্ঞান চর্চার প্রসার লক্ষ্য করা যায়। নিউটন, হার্ভি, নেপিয়ারের পাশাপাশি আরও অনেক বিজ্ঞানীর নাম উল্লেখ করা যায়, যারা ইংল্যান্ডের বৈজ্ঞানিক উৎকর্ষে ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় চার্লসের রাজত্বকালে বিখ্যাত রয়্যাল সোসাইটি নামক বিজ্ঞান সভা স্থাপিত হয় ১৬৬২ সালে। স্টুয়ার্ট যুগের বিখ্যাত দার্শনিক ছিলেন জন লক। টিউডর যুগে সাহিত্যে যে অগ্রগতি সাধিত হয়েছিল, স্টুয়ার্ট শাসনামলে তা অব্যাহত থাকে। মিল্টন, ড্রাইডেন, জন বানিয়ান এবং পোপ ছিলেন এ যুগের উল্লেখযোগ্য কবি। এ যুগে গদ্য সাহিত্যের প্রসার ঘটে। স্টুয়ার্ট শাসনামলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সাময়িকী সাহিত্যের উদ্ভব। আর্থসামাজিক পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব পূর্ব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পড়ছি। তো এখন আমরা আর্থসামাজিক যে পটভূমি সেটা নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লবের আর্থসামাজিক পটভূমি স্বভাবতই অধিকতর গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে যেসব বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য তা হচ্ছে উপনিবেশ স্থাপন,
ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ, শিল্প কৃষি প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি, বণিক পুঁজির বিকাশ ও যাতায়াত ব্যবস্থার উন্নতি। স্টুয়ার্ট রাজাদের আমলে উপনিবেশ স্থাপন এবং তৎসঙ্গে বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ শুরু হয়। প্রথম জেমসের শাসন আমলে ইংল্যান্ডের প্রথম উপনিবেশ স্থাপিত হয় বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস টাউনে বা ভার্জিনিয়ায়। পরবর্তীকালে উত্তর আমেরিকার উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত থাকে। 1733 সালের মধ্যে 13টি উপনিবেশ গড়ে ওঠে। ইংল্যান্ড ত্যাগ করে যারা উত্তর আমেরিকায় বসতি স্থাপন করে তাদের অধিকাংশ ছিল পিউরিটান। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস, বারমুডা, জামাইকা দ্বীপে ইংল্যান্ডের উপনিবেশ গড়ে ওঠে। এর অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে ভারত উপমহাদেশের বিভিন্ন এলাকায় বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় এবং কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়। উপনিবেশ ও বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার কাজটি স্বভাবত খুব সহজ ছিল না, কেননা অন্যান্য ইউরোপীয় দেশও একই লক্ষ্য স্থির করেছিল। ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রান্স, কিন্তু সপ্তম বিশ্বব্যাপী যুদ্ধে পরাজয়ের ফলে উত্তর আমেরিকার ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। ইতিমধ্যে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এভাবে 15, 16, 17 শতকে ইউরোপে যে বাণিজ্য বিপ্লব সংঘটিত হয় তার ফলে সবচেয়ে বেশি লাভবান হয় ইংল্যান্ড। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে 1600 থেকে 1700 সালের মধ্যে ইংল্যান্ডের রপ্তানি দ্বিগুণের বেশি এবং 1700 থেকে 1750 সালের মধ্যে 3 গুণেরও বেশি বৃদ্ধি পায়। এ সময় আমদানির পরিমাণও বৃদ্ধি পায়, কিন্তু আমদানির চেয়ে রপ্তানি পরিমাণ ছিল সবসময়ই বেশি। বয়ন শিল্পে 3টি পরিবর্তনের কথা উল্লেখযোগ্য। প্রথমত, পুটিং আউট প্রথার উদ্ভব। মধ্যযুগের বস্ত্র উৎপাদিত হতো তাঁতিদের ঘরে। তাঁতি কাঁচামাল সংগ্রহ করে বস্ত্র উৎপাদন করত এবং সরাসরি তা বাজারজাত করত। কিন্তু আধুনিক যুগের শুরুতে ব্যবসায়ীগণ তাঁতিদের কাছ থেকে কাঁচামাল সরবরাহ করে উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়িত্ব গ্রহণ করে। এভাবে তাঁতি তার যে স্বাধীনতা সেটা হারায় এবং বণিক পুঁজি শিল্প পুঁজিপতি রূপে রূপান্তরিত হয়। দ্বিতীয়ত, কোনো কোনো ক্ষেত্রে পুঁজিপতিগণ তাঁতিদেরকে নিজ বাড়িতে উৎপাদন করতে না দিয়ে তাদেরকে এক জায়গায় জড়ো করে উৎপাদন কাজে নিয়োগ করত এবং তাঁতিদের প্রত্যেকের বাড়িতে গিয়ে উৎপাদন কাজ তদারকি করার ক্ষেত্রে যেসব অসুবিধা দেখা দিয়েছিল প্রধানত তা দূর করার জন্যই এই ব্যবস্থা গৃহীত হয়েছিল। এই ব্যবস্থা ছিল শিল্প বিপ্লবের শ্রেষ্ঠ কারখানা বা ফ্যাক্টরির পূর্বশর্ত। তৃতীয়ত, প্রযুক্তির ক্ষেত্রে কিছুটা অগ্রগতি সাধিত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল ফ্লাইং শাটল নামক এক ধরনের বৈজ্ঞানিক মাকুর প্রবর্তন। এটি 1773 সালে জন কে সর্বপ্রথম আবিষ্কার করেন। এটি যান্ত্রিক উপায়ে পরিচালিত হতো। অন্যান্য ক্ষেত্রের প্রযুক্তির উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব ছিল। এই প্রসঙ্গে উল্লেখ্য যে 1760 থেকে 1729 সালের মধ্যে মোট 270টি উৎপাদন কৌশল সরকারি অফিসে নিবেদিত হয়েছিল। প্রসঙ্গক্রমে অপর একটি বিষয় এখানে উল্লেখ করা যায়, ইংল্যান্ডের সরকার সে যুগে প্রচলিত বণিকবাদ নীতি অনুসরণ করে উপনিবেশ স্থাপন, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ, উপনিবেশগুলোর আমদানি রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রণ এবং অন্যান্য অনেক উপায়ে দেশের অর্থনীতিকে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে তারা ইতিবাচক ভূমিকা পালন করছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্থসামাজিক পটভূমি দেখছি। তো এক্ষেত্রে নেভিগেশন অ্যাক্টের কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। প্রথম নেভিগেশন অ্যাক্ট প্রবর্তিত হয় 1651 সালে অলিভার ক্রমওয়েলের শাসনের কালে। এই আইনে বলা হয় যে উত্তর আমেরিকায় ও অন্যান্য এলাকায় উপনিবেশ এবং ভারত থেকে যেসব পণ্য ইংল্যান্ডে আমদানি করা হয় বা হবে তা শুধুমাত্র ব্রিটিশ বাণিজ্য তরিতে বহন করতে হবে। দ্বিতীয় আইনটি প্রবর্তিত হয় 1660 সালে। এই আইনে বলা হয় উপনিবেশ সমূহ কত সংখ্যক পণ্য ইংল্যান্ডে রপ্তানি করতে পারবে, একই সঙ্গে উত্তর আমেরিকায় কতগুলো শিল্পজাত পণ্য উৎপাদন এবং ভারত থেকে কয়েক প্রকার সুতি বস্ত্রের আমদানি নিষিদ্ধ করা হয়। ফলের অপেক্ষা রাখে না ইংল্যান্ডের শিল্প উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যেই শেষোক্ত দুটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এভাবে 1485 সালের পরে 300 বছরের কম সময়ে ইংল্যান্ডের রাজনৈতিক আর্থসামাজিক চিন্তা চেতনা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা শিল্প বিপ্লবকে প্রাণোদিত করেছিল। ইংল্যান্ডকে সেই সময় বলা হতো পৃথিবীর কারখানা।
নেশন অব শপকিপার এবং ঐতিহাসিক পাম্প বলেছেন, মানবজাতির অর্থনৈতিক জীবনের বিবর্তনে নব্যবস্থার যুগের পর এত বড় পরিবর্তন আর কখনো ঘটেনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় তোমাদের সাথে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের প্রেক্ষাপট বা পরিস্থিতি, কোন পরিস্থিতিতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করছি এখান থেকে তোমরা উপকৃত হবে। এবং প্রথমে তোমাদের যে বিষয়গুলো বলেছি যে এখানে তোমাদের এই দ্বিতীয় পত্রে মোট 9টি অধ্যায় রয়েছে। এর মধ্যে 5টি অধ্যায় বার্ষিক পরীক্ষা পর্যন্ত তোমাদের বা ইয়ার চেঞ্জ পরীক্ষার পর্যন্ত পড়তে হবে। তবে যদি অর্ধবার্ষিক পরীক্ষা হয় তাহলে তোমাদের প্রথম দুটো অধ্যায় পড়লেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।